সংসার সুখের হয় রমণীর গুণে, কথায় বলে না, আমরা সবাই কম বেশি এটা জানি। তো আজকাল তো সংসারে সুখ দুঃখ লেগেই আছে, সঙ্গে সঙ্গে সমাধানও আছে। ট্রেন বাস গাড়িতে টোটকা ফোটকা মন্ত্র তাবিজ কবজ, বিবাহ বিচ্ছেদ, আবার সেই বিবাহ বিচ্ছেদকে সংযোগ করে দেওয়া, ঠিক আছে, এই নানান কিছু আর কি টোটকা ফোটকা বেরিয়েছে, সমাধান বেরিয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে কিন্তু সুখ হচ্ছে না। তার জন্যে কখনো কখনো নারীদের উপরে কিন্তু একটি স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াই হোক, যাই হোক না কেন, পুরুষাসিত দৃষ্টিতে হোক, তাদের উপরে কিন্তু একটি চাপ সৃষ্টি করা হয় যে এই রমণীর গুণে সংসার ভালো হচ্ছে, আবার এই রমণীর দোষে সংসার খারাপ হয়ে যাচ্ছে। এই রমণী বা এই নারী শব্দটির সঙ্গে সম্পৃক্ত সর্বোচ্চ একটি শব্দ বিশেষভাবে সমাজে গ্রহণযোগ্য বা পরিচিত, সেটা হচ্ছে স্ত্রী শব্দ। আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো ঋগ্বেদীয় সিদ্ধান্ত থেকে শুরু করে এই স্ত্রী শব্দটি বা স্ত্রী বিষয়ক কথন বচন দর্শন আদি চলে এসছে। বড় বড় আচার্যগণও এই সম্পর্কে টিকা প্রদান করেছেন, স্ত্রী কাকে বলে। তো আচার্য চাণক্যের পরিভাষাতে এটা উঠে এসছে যে কেমন রমণী হলে, কেমন স্ত্রী হলে বা কেমন নারী হলে বা কোন মেয়েকে বিবাহ করলে সাংসারিক জীবনে সুখ হতে পারে, শান্তি আসতে পারে, এবং প্রকৃত সুলক্ষণা ভার্যা বা স্ত্রী বা নারীকে আমরা কোন রমণী বা স্ত্রীকে বলতে পারবো যে উপযুক্ত বা যথার্থ ভার্যা, ঠিক আছে। এই ভার্যা মানে স্ত্রী বা পত্নী, যাই বলুন, এগুলো সমার্থক শব্দ। তো আজকের এই বিষয়টি আলোচ্য কেন? অনেকে বলবেন সাধুমুখী স্ত্রীতত্ত্বের কথা। দেখুন, শাস্ত্রই বলছে পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া, পুত্র উৎপাদনের জন্যে ভার্যা অর্থাৎ স্ত্রী। আবার শাস্ত্রীয় সিদ্ধান্তে উঠে এসছে যে পুত্র বা পুত্রী, পুত নামক নরক থেকে উদ্ধার করেন তিনি পুত্র। নিশ্চিত আমার কোনো পিতামাতা আছে পূর্বাশ্রমের, সন্ন্যাসাশ্রমের পরে বা সন্ন্যাশ্রম নেওয়ার পরে আর পূর্বাশ্রমের সাথে বিশেষ সম্পর্ক থাকে না। তো ফলে সেটা একদিক থেকে সন্ন্যাসের দৃষ্টিকোণ থেকে অস্বীকৃত হয়, কিন্তু মানবীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে, সৃষ্টি প্রক্রিয়ার দিক থেকে তা অস্বীকৃত হয় না। সুতরাং সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক যে স্বামী স্ত্রী তথা পিতামাতার সম্মিলনে একটি সন্তানের জন্ম হয়। এই জন্যে এটি হচ্ছে একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। সাধুমুখী অবশ্যই এটা আলোচনা করবার শাস্ত্রসম্মত বিধি বা ব্যবস্থা রয়েছে। কারণ আমাদের ভগবান শ্রী ব্যাসদেব তিনি ষোড়শ সংস্কার আবিষ্কার করেছিলেন, বা আমাদের পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্তে ষোড়শ সংস্কার রয়েছে, তার ভিতরে কিন্তু একটি রয়েছে বিবাহ সংস্কার। তো মুখ্যত দশবিধ সংস্কারের আরেকটি প্রধান এবং মুখ্য দিক হচ্ছে বিবাহ সংস্কার। তো বিবাহ শব্দটি যখন বলছি, এই বিবাহ শব্দটির যদি ব্যাকরণসম্মত ব্যাখ্যা করা হয়, তাহলে সেখানে আমরা এই রমণী বা স্ত্রী শক্তিকে পাচ্ছি। সঙ্গে সঙ্গে যদি ঋগ্বেদীয় আচার্যগণের টিকা দেখি, পতঞ্জল দর্শনের টিকা দেখি, অর্থাৎ ঋগ্বেদীয় আচার্য টিকাকার যিনি হচ্ছেন যাস্ক আচার্য, তিনি এই স্ত্রী শব্দটির ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে স্ত্রী শব্দটি যে ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে স্তোয়ই। তার অর্থ উনি বুঝিয়েছেন, ব্যাখ্যা করেছেন যে লজ্জার দ্বারা সংকুচিত হওয়া বা সংকোচন। পাণিনি ধাতু পাঠে এটা ব্যাখ্যা করেছেন বা টিকা করেছেন যে শব্দ করা বা একত্রিত হওয়া। পতঞ্জলি ঋষি ব্যাখ্যা করেছেন যে গর্ভের স্থিতি নারীর ভিতরেই হয়, এই জন্যে তাকে স্ত্রী বলা হয়। তাছাড়া আরেকটা জায়গায় ব্যাখ্যা করছেন যে পঞ্চতন্মাত্রা আমরা জানি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ,
এই পঞ্চ তন্মাত্রায় সমুচ্চয় এই স্ত্রী শব্দটি হয়। অর্থাৎ এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধের সাথে সম্পৃক্ত যে জীবন, যে শরীর, সে হচ্ছে স্ত্রী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুত্র উৎপাদনের থেকে শুরু করে পুত নামক নরক থেকে উদ্ধার করবার জন্যে নারীর বা স্ত্রীর ভূমিকা রয়েছে, পুত্র বা পুত্রী সন্তান উৎপাদনের জন্য নারীর ভূমিকা রয়েছে, সঙ্গে সঙ্গে যে বৈবাহিক জীবনে একজন পুরুষ নারীর সংসর্গে গিয়ে তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই 5টি তন্মাত্রার চাহিদা মেটাতে পারেন যে পদার্থ বা যে বস্তু বা যে শরীরের মাধ্যম দিয়ে, তিনি হচ্ছেন স্ত্রী। সুতরাং সমাজে বা পরিবারে, সংসারে যে সুখের কারণ, তা যে 90% সত্য যে রমণী, সেটা বললে ভুল হবে না। কিন্তু কিছু মায়ের আবার মনে করবেন, মহারাজ কেমন বললেন, শুধুই কি রমণীকে সুস্থ সুন্দর হতে হবে, সুলক্ষণা হতে হবে? তাহলে পুরুষ কি করবে? পুরুষ যা ইচ্ছে তাই জীবনযাপন করবে? এটা তো অনেক পূর্বের থেকে চলে এসেছে। এই ভার্যা শব্দটি যখনই আমরা প্রয়োগ করেছি, আসলে ভৃ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভরণ পোষণ প্রাপ্তি দর্শন গ্রহণ করে, মানে স্বামীকে গ্রহণ করে যে তৃপ্ত হয়, তৃপ্তি পায়, তিনি হচ্ছেন ভার্যা। আবার ভৃত্য শব্দটিও কিন্তু ধাতুগত দিক যদি আমরা দেখি তাহলে কিন্তু একইভাবে এসেছে। মানে একজন চাকর মালিকের ঘরে এসে বা তার পরিবারে এসে বা তার অঞ্চলে এসে চাকরগিরি করে, দাসত্ব পালন করে। আমাদের একটি সময়, এই সমাজ জীবনে, পুরুষ শাসিত সমাজ বলুন, যেটাই বলুন না কেন, এখনও কিছু কিছু জায়গায় অবশ্য দেখা যায়, এখনও অনেক জায়গায় দেখা যায়, এখনও অনেক নারীরা অনেকভাবে পরিবারের সংসারে অত্যাচারিত হন। তো যাই হোক, আমরা পূর্বের প্রাচীন সময়েও দেখেছি যে সেখানে নারীরা অত্যাচারিত হচ্ছেন এবং তাদেরকে চাকরানির মতো দাসী রূপে জীবনযাপন করতে হচ্ছে। এগুলো পৌরাণিক শাস্ত্রে যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে অনেক জায়গায় এই ধরনের সমালোচনা চলে আসবে। আবার যদি অতীতে দেখি, সেখানে যে সমস্ত সত্যব্রতা নারীগণ এসেছেন, রমণীগণ এসেছেন, যেমন গান্ধারী, তারা, সাবিত্রী, সীতা, এই যে পূর্ণ পবিত্র নারী এসেছিলেন যারা পতিব্রতা ছিলেন, তো তাদের জীবনকে কেন্দ্রায়িত করে সমাজ জীবনে একটি আদর্শ রচিত হয়েছে। সেগুলো আজকের জীবনে রমণীদের ক্ষেত্রে, স্ত্রী জাতির ক্ষেত্রে বিশেষ গ্রহণযোগ্য বিষয় এবং আজকে তার প্রয়োজন অনস্বীকার্য হয়ে উঠেছে। কারণ যে সমস্ত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের যে আদর্শ নারী সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল, আদর্শ নারী বলে যাদেরকে আমরা জানি, সীতা, সতী, সাবিত্রী, তাদের জীবন আদর্শ এখন প্রয়োজন হয়ে উঠেছে। তো যাই হোক, সেই সূত্রে রমণী কিন্তু সত্যিই সংসারের সুখের মূল। সঙ্গে সঙ্গে একটি কথা অবশ্যই বলবো, পুরুষশাসিত সমাজের দিকে মুখ তুলেই বলবো, চোখ তুলেই বলবো যে শুধু রমণীদের সুলক্ষণা দেখব আর পুরুষদের সুলক্ষণ থাকবে না। সুলক্ষণা না থাকুক, কিন্তু সুলক্ষণটা থাকতে হবে। সেটাও শাস্ত্রে বর্ণিত আছে, পুরুষ কেমন হবে, কোন প্রকৃতির হবে, সেটাও বলা আছে। দুশ্চরিত্রের কিনা, মতিভ্রম কিনা, ভালো স্বাভাবিক কিনা, এসবগুলো বিভিন্ন লক্ষণগুলো উঠে এসছে, ঠিক নারীর ক্ষেত্রে যেমন। তো যাই হোক, আচার্য চাণক্যের পরিভাষাও একটি জায়গায় উঠে এসেছে যে সা ভার্যা ইয়া শুচির দক্ষ, সা ভার্যা ইয়া পতিব্রতা, সা ভার্যা ইয়া পতিপ্রীতা, সা ভার্যা ইয়া প্রিয়াংবদা। আমরা এখানে 4টি বিশেষ লক্ষণ পেয়েছি আচার্য চাণক্যের পরিভাষা। প্রথমে বলছে 4টে 5টা। প্রথমেই বলছে শুচির দক্ষ। ভার্যা তাকেই বলবে, যথার্থ বা উপযুক্ত ভার্যা বা স্ত্রী তাকেই বলবে যে শুচি। এখানে শুচি অর্থে দেহ এবং মন, এই দুটো জায়গায় যিনি পবিত্র,
এই দেহ এবং মন সূচি যার, সে উপযুক্ত ভার্যা বা আপনার উপযুক্ত স্ত্রী হতে পারে, বা সেই সুলক্ষণযুক্ত স্ত্রী। এবং দক্ষা বলা হয়েছে, অর্থাৎ পরিবারের যে সমস্ত কার্য সে বিষয়ে সে অত্যন্ত পরিপাটিতার সঙ্গে কাজ করে। তৃতীয়ত আমরা পেয়েছি যে পতিব্রতা, অর্থাৎ যে স্ত্রীর জীবনে স্বামী একমাত্র ব্রত, একেই পতিব্রতা বলা হয়। তারপর আমরা পেয়েছি পতিপ্রীতা, তাকেই ভার্যা বা স্ত্রী বলা হচ্ছে যে স্বামীর প্রতি প্রীতিযুক্ত, অর্থাৎ স্বামী যার জীবন একমাত্র। আমরা পেয়েছি আরেকটি শব্দ, সেটা হচ্ছে প্রিয়াঙ্গদা, অর্থাৎ সুমিষ্ট বচন যার, সেই প্রকৃত ভার্যা বা উপযুক্ত যথার্থ ভার্যা, অর্থাৎ স্ত্রী। এই স্ত্রী শব্দটির কথা আমি পূর্বেই বলেছিলাম যে কোথা থেকে এসেছে। আরেকটি জায়গায় টিকাতে উঠে এসেছে, স্ত্রী যিনি লতার মতো বেষ্টন করে থাকেন, যিনি লতার মতো বেষ্টন করে দীপ্তি পান, তাকে স্ত্রী বলা হয়। পত্নী, যার অর্থ হচ্ছে পালন রক্ষণ ধর্মী যে নারী। এই জন্যে একটা জায়গায় আচার্যগণ টিকা করেছেন যে নারীকে এই ত্রিবিধ শক্তির আধার বলা হয়েছে, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। আবার আরেকটি জায়গায় টিকা করা হয়েছে, পুরুষকে বলা হয়েছে সৃষ্টির বিষয়বস্তু, আর প্রলয়ের জায়গায় নারীকে রাখা হয়েছে, আর নপুংসককে বলা হয়েছে স্থিতির জায়গায়। এই তিন গুণকে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, তো যে জন্যে আমি বলছিলাম যে প্রকৃত ভার্যা বা স্ত্রী হয়ে উঠতে গেলে এই গুণাগুণগুলো অবশ্যই থাকতে হবে, এই লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে। যে পারিবারিক জীবনে বা সংসারে বা যে স্বামীর জীবনে এরকম সুলক্ষণা স্ত্রী এসে, তার জীবন অবশ্যই পবিত্র হয়ে উঠবে এবং সঙ্গে সঙ্গে সুখময় হয়ে উঠবে। এটা আচার্যদের ভাষ্য। তবে আমার ব্যক্তিগত একটি সঙ্গত যুক্তি অবশ্যই আছে, সেটা হচ্ছে যখন আচার্য চাণক্য বা অন্য টিকাকারগণ এই ব্যাখ্যা করছেন স্ত্রী সম্পর্কে, সঙ্গে সঙ্গে পুরুষ সম্পর্কে যে লক্ষণগুলোর কথা বলা রয়েছে, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো থাকা উচিত একজন সৎপুরুষের ভেতরে, ভালো উৎকৃষ্ট স্বামীর ভেতরে, সেগুলো কিন্তু থাকতে হবে। যদি এই উভয় পক্ষের ভেতরে এই দুটো জায়গায় সৌন্দর্য ঠিক থাকে, তাহলে সেখানে আরও সুন্দর ফুলের বাগান তৈরি হতে পারে, সেই সংসার সুন্দর হতে পারে, ভালো হতে পারে, সুখময় হতে পারে। কিন্তু আমরা শুধুই একজন ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা করব সারা জীবন সে আমাকে সেবা করে যাবে আর আমি তার উপরে প্রভুত্ব করব, এটা তো ওই চাকর আর মালিকের সম্পর্ক হলো। কিন্তু স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিণী, স্ত্রীকে বলা হয়েছে জায়া, যাতে নিজেকে জন্মগ্রহণ করানো যায়, তার নাম জায়া। আরেকটি শব্দ, যেখানে স্বামী তার নিজেকে জন্মগ্রহণ করাচ্ছে বা নিজে জন্মগ্রহণ করছে, যার মাধ্যম দিয়ে, সে হচ্ছে জায়া। এই জন্যে আত্মজ বলা হয় বা আত্মজা বলা হয় সন্তানদেরকে, অর্থাৎ আমার নিজের প্রতিবিম্ব বা আমি নিজেই স্বয়ং পুত্র বা পুত্রী রূপে প্রকট হয়েছে। তাহলে যিনি ধারণ করছেন, এই জন্য টিকাকার বলছেন না যে নারীর ভেতরে গর্ভের স্থিতি, তিনি হচ্ছেন স্ত্রী, অর্থাৎ যিনি সন্তানকে গর্ভে ধারণ করছেন, চারটেখানি কথা না। এই জন্যে সৃষ্টি প্রক্রিয়া আমাদের এই সমাজের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে অনেক জায়গায় নারীরা শাসিত হন। যেমন ধরুন, জল আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ পানীয়, কিন্তু এতটা অ্যাভেলেবেল যে এখন তার গুরুত্ব আমরা বুঝতে পারছি না। খানিকটা এখন বুঝতে পারছি, 1 লিটার এখন 2 টাকা, 3 টাকা, 5 টাকা হয়ে গেছে। আবার মিনারেল ওয়াটার 1 লিটার কিনলে সেটা 15 থেকে 20 টাকা, 25 টাকা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবং আগামীতে যখন দেখা যাবে যে পৃথিবীতে যদি জলের সংকট দেখা দেয়, তাহলে স্বয়ং রাজাধিরাজ মহারাজ তার সবথেকে দামি মূল্যবান বস্তু, মাথার উপরে যে মুকুট থাকে, 1 ফোঁটা জল বিন্দুর জন্য হয়তো সেই মুকুটটা জল দিয়ে দেবে, কিন্তু ওই 1 ফোঁটা জল তার চাই তৃষ্ণা নিবৃত্তির জন্য, বাঁচবার জন্য। যে জিনিস সমাজে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই, তার গুরুত্ব আমরা দিতে চাই না। তেমনি
স্ত্রী যদি সমাজ জীবন থেকে কোনো সময় কোনো দিন যদি এই নারীর যে সংখ্যা কমে যায়, এতটাই কমে যায় যে কল্পনাই করা যাবে না, তো সেই সময় আমাদের উপলব্ধি হবে সত্যিই সংসারে সুখের মূল কারণ হচ্ছে রমণী। এবং সমাজ জীবনে বা পুরুষের জীবনে যদি বলা হয় 75% ভুল হবে না যে স্ত্রী জাতির অধিকার রয়েছে। স্ত্রী জাতির অধিকার সবথেকে বেশি, অর্থাৎ মাতৃকুলের বা মাতৃজাতির যে অবদান তা সমাজে অনস্বীকার্য, তা কেউ অস্বীকার করতে পারবে না। যাই হোক, সংসারে যদি সুখ আনতে হয় তাহলে অবশ্যই আমি বলবো শুধু রমণী নয়, স্বামী এবং স্ত্রী দুজনকেই একে অপরের প্রতি একেবারে সমান্তরালে ভালোবাসাবাসি বজায় রেখে চলতে হবে। চারিত্রিক বৈশিষ্ট্য উভয় পক্ষের সুলক্ষণের ভেতর দিয়ে যেতে হবে এবং যে বিবাহ যে সংস্কারটি সেটা আমাদের বৈদিক যে সিস্টেম বা পদ্ধতি অনুসারে প্রক্রিয়া অনুসারে এসেছে, সেই প্রক্রিয়াতেই বৈবাহিক সংস্কার নিতে হবে। এর আগে পিছিয়ে যে সংস্কারগুলো আছে, পুংসবন থেকে শুরু করে সীমান্তোন্নয়ন থেকে শুরু করে এইসব সংস্কারগুলো নিতে হবে। একটি পর্যায়ে এই বিবাহ সংস্কারের ভেতরে যেতে হবে। যদি এই প্রক্রিয়ায় যায় তাহলে এই সুলক্ষণা একজন নারীর কারণে সঙ্গে স্বামী, তখন সংসার সুখের হতে পারে। না হলে শুধুই রমণীর কারণে সংসার সুখের হবে আর স্বামী ওই গাঁজা মদ খেয়ে বেড়াবে, ঠিক আছে, উল্টোপাল্টা করবে, স্ত্রীকে অত্যাচার করবে। আমি অনেক জায়গায় দেখেছি অনেক স্ত্রীগণ খুব সুন্দর, কিন্তু তার স্বামী এত বদমাইশ যে ভালো স্ত্রী থাকা সত্ত্বেও মারধর নানান কিছু করে, অপমান করে, লাঞ্ছনা দেয়, তারপরে সেই স্বামীর চারিত্রিক বৈশিষ্ট্য ভীষণ খারাপ, কিন্তু সে কষ্ট সহ্য করে সমাজ জীবনের দিকে তাকিয়ে যেভাবে হোক সে সংসার জীবনযাত্রায় চালিয়ে যাচ্ছে সেই স্ত্রী। কিন্তু এগুলো আমাদের ভেতরে একটি সহনশীলতা, এইগুলো আমরা নারীদের ভেতরে এই সহনশীলতা দেখতে পাই, কিন্তু সহনশীলতার নামে যদি সমাজে শুধুই ব্যভিচার আসতে শুরু করে, স্বৈরতান্ত্রিকতা আসতে শুরু করে, তার যদি প্রতিবাদ বা সেটাকে ঠিক না করা যায় তাহলে সেই সহনশীলতার দাম কি আছে? আমি বলবো যে উভয় পক্ষকে সুন্দর এবং সুশ্রী হতে হবে, পুরুষকে সুলক্ষণযুক্ত হতে হবে, স্ত্রীকে সুলক্ষণা হতে হবে, উপযুক্ত স্ত্রী হয়ে উঠতে হবে, চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারিণী হতে হবে, প্রকৃত সহধর্মিণী হতে হবে, আর সহধর্মী হয়ে উঠতে হবে পুরুষ লোকটিকে, তাহলে ঠিক আছে।